এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কোর্ট নম্বর 18 কলকাতা হাইকোর্টে যে নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে বা যেটা ভেরিফিকেশন চলছে সেটা নিয়ে মামলার শুনানি ছিল। সেখানে একাধিক অভিযোগ নিয়ে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে আপনারা দেখেছেন যে একাধিক অ্যাডভোকেট দাঁড়িয়েছেন এবং 12টার পরপরে এই মামলার কিন্তু শুনানি হয়েছিল। তো এই মামলার শুনানিতে কি কি হলো, কি কি নির্দেশ দিল বিচারপতি, ভয়ঙ্কর নির্দেশ। তো চলুন আমরা বিস্তারিত দেখে নেবো বারে বারে। অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঝামেলায় জড়িয়ে যাচ্ছিলেন এবং বিচারপতি তাদেরকে থামাতে পারছিলেন না, এরকম একটা দেখেছি। প্রথমে আপনারা দেখেছেন যে প্রতীকদার মহাশয়, উনি যে অ্যাডভোকেট ছিলেন, আনটেইন্টেড যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, তিনি বলছেন 10 মার্কস অলসো এই বিষয়ে রয়েছে। তো বিচারপতি বলেন যে 10 মার্কস তো আমরা 28 তারিখে রেখেছি। বিদ্যাস্বামী বলেন শুধু 10 মার্কস নেই, এখানে 28 তারিখে 10 মার্কস ঠিক করা হয়েছে। এখানে ফিরদৌস বলেন যে পেজ নম্বর 58-তে নীতিশ রঞ্জন বর্মন, ওনার নাম এই লিস্টে এসেছে। উনি টেন্টেড বা টেন্টেড লিস্ট 2016 বা বর্তমান ইন্টারভিউ লিস্টে দুই জায়গায় নাম রয়েছে। জজ বলেন ইট ইজ সেম পারসন, রোল নাম্বার ইজ ডিফারেন্ট। প্রতীক রঞ্জন মানে যে অ্যাডভোকেট প্রতীক দাস ছিলেন, তিনি বলেন যে 2016 রোল নম্বর আর 2025 রোল নম্বর আলাদা, আমরা কিভাবে আইডেন্টিফাই করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন চলে আসেন, কারণ আপনারা প্রথমেই বিদ্যাস্বামী বলছেন, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রথমেই এসেই যে প্রেয়ারটুকু ছিল যে ওএমআর পাবলিশ করতে হবে, ডিটেলস অ্যান্ড ওএমআর প্রকাশ করতে বলেন, তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে আপনারা দেখেছেন কমিশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি অ্যাপিয়ার করেছিলেন। উনি বলছেন প্যারাগ্রাফ 14 নীতিশ রঞ্জন বর্মন, দেবলীনা মণ্ডল এবং নারায়ণ চন্দ্র এবং জয়নাল আবেদিন, এরা সবাই পিএইচ ক্যান্ডিডেট আর সুপ্রিম কোর্ট পিএইচ ক্যান্ডিডেটে প্রোটেক্ট করেছে। আমরা প্যারা 46, 46, 47 ওখানে ডিসেবল ক্যান্ডিডেট যাদের রয়েছে তাদের এক্সট্রিম সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। ছাড়াও সেই কথা কিন্তু এখানে বলা হয়েছে, সেটা বারবার জিজ্ঞেস করেছে। এবং প্রতিধর ছিলেন, উনি বলছেন যে আমি আনটেইন্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে আনটেইন্টেড ক্যান্ডিডেট যারা সেফ থাকে বা যারা এই রিক্রুটমেন্ট যাতে স্টে না হয়, আমাদের জন্য ক্ষতি না হয়, তার জন্য আমি দাঁড়িয়েছি। যাই হোক, উনি বলেন যে এখানে টেন্টেড ক্যান্ডিডেটের কোনো জায়গা নেই, শুধুমাত্র আনটেইন্টেড ক্যান্ডিডেটের এখানে জায়গা রয়েছে। উনি এটি বিষয়টি বুঝিয়ে বলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিজয় বিশ্বাস মামলায় 7 দিনের মধ্যে তারা টেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেন, সেখানে প্রকাশ হয়। কিন্তু রেনা বেগম মামলায় বলা হয়েছিল যে টেন্টেড লিস্ট প্রকাশিত হওয়ার পর যারা যদি নতুন রিক্রুটমেন্টে যদি কেউ থেকে থাকে সেই টেন্টেড লিস্ট থেকে, তাদের যদি স্লিপ থ্রু দ্য নেট মানে দু একজন ঢুকে যায়, তাদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু সেই মেলাবে কিভাবে? তারা যে টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে তো ডিটেলস প্রকাশ করেনি, বাবার নাম প্রকাশ করেনি, ওএমআর দেয়নি, কিছুই তো দেয়নি, তাহলে কিভাবে মেলাবে? শুধুমাত্র তারা রোল নাম্বার এবং তারা কোন ক্যাটাগরিতে চাকরি করছে এইগুলো, তারা যদি স্কুল নাম থেকে শুরু করে বাবার নাম দিয়ে দিত তাহলে তারা মেলাতে সুবিধা হতো। এটাই কিন্তু আজকে পিটিশনদের পক্ষে কিন্তু অভিযোগ চলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন রেগে যান, তিনি বলেন কিছু মানুষ এসেছে শুধু ঝামেলা করতে, এরা কোনো কাজই করতে দেয়, কাজই করতে দেয় না, এরা শুধু ঝামেলা ছড়ায় আর কিছুই করে না, এরা মানে এক প্রকার বলেন এরা বন টু মানে ডিস্টার্ব না, এরকম একটি কথা বলেন। বিকাশ রঞ্জন না, ওরা করেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঝামেলায় জড়িয়ে যখন বিচারপতি বলেন কোর্টরুমে একে অপরের মধ্যে কথা বলবেন না, আমার সঙ্গে কথা বলবেন। আমরা কি ভট্টাচার্যের সন্তুষ্ট মতো লিস্ট দেবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন এরা শুধু ঝামেলা করে, জাস্ট আপনারা নিজের মধ্যে কথা বলবেন না, ঝামেলা করবেন না, এই কথাটি আরো একবার বলেন। এবং এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এরা সব মিসগাইড করছে, এমনকি কোর্টকেও মিসগাইড করছে। এই নীতিশ, দেবলীনা, এদের ডিটেলস কোথায়? আমরা এদের নোটিশ করবো কিভাবে? কিন্তু নাম তো মিলে যাচ্ছে, সবকিছুই মিলে যাচ্ছে, এরকম একটি বিষয়। জজ বলেন কতজন টেন্টেড ক্যান্ডিডেট? বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রায় 6,000 প্লাস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নো, গ্রুপ সিটি ধরে 6,000 প্লাস, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে 1800 সামথিং, এই কথাটি উনি বলেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার বলেন যে ওএমআর যদি ওরা পাবলিশ না করে, ডিটেলস পাবলিশ না করে, তাহলে তো লিটিগেশন বাড়তেই থাকবে, এর সমাধান কোথায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে আমরা 2016 এর তো আমরা টেন্টেড লিস্ট পাবলিশ করেছি। জজ বলেন ডিটেলস দিতে হবে। ডিটেলস কি? বাবার নাম, ওএমআর থেকে শুরু করে সবকিছুই ডিটেলস দিতে হবে। আবারও বিশাল ঝামেলায় জড়িয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যে আর্গুমেন্ট করার পরে ইয়েস ইয়েস বলে এরকম একটি করছিলেন, ব্রিফিং করছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন তখনও কথা বলছিলেন, দুই পক্ষকে ঝামেলা বারণ করেন। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মিস্টার ভট্টাচার্যকেও বলুন, উনি তো ব্রিফিং করছেন আমার কথার মধ্যে। তো এই হচ্ছে কথা। এবং তারপরে আপনারা দেখেছেন সুবীর সান্যাল বলেন যে আবার ডিভিশন বেঞ্চ অর্ডার ওরা কমপ্লাই করেনি, ক্যান্ডিডেটের লিস্ট দেয়নি। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এরা সাকসেসফুল ক্যান্ডিডেট, এদের আবার কি গ্রাউন্ড হতে পারে? মেইনটেনেবল গ্রাউন্ড এখানে থাকছে না, এরা সাকসেসফুল ক্যান্ডিডেট, এরা পাস করেছে, এদের কেন কিসের গ্রিভেন্স? এবং সুবীর সান্যালও বিষয়টি বুঝিয়ে বলেন। তো যাই হোক, এই সুপ্রিম কোর্টে যে টেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেছিল, যে আপনারা দেখেছিলেন যে বিজয় বিশ্বাস মামলা, তারপরে রেওনা বেগম মামলায় স্লিপ থ্রু দ্য নেট, এই ব্যাপারটিও বুঝিয়ে বলা হয়। তো কমিশন এখানে আইডেন্টিফাই করতে পারেনি, কেউ যদি ভুলভাল তথ্য দিয়ে থাকে আমরা কি করবো, এরকম একটি কথা বলেন। তারপর ডিসেবল ক্যান্ডিডেটদের যে বলেছিল এক্সট্রা সুযোগ সুবিধা,
এখানে শুধু জজ বুঝিয়ে দেন বা প্রতীকধর মহাশয় বুঝিয়ে দেন যে ডিসেবল আনটেন্টেড ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হয় এক্সট্রা বেনিফিট, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের এখানে কোনোভাবেই সুযোগ দেওয়া যায় না। এটা সিলেকশন প্রসেসে সুযোগ দেওয়া যাবে না। এরপরে যে অর্ডার আপনারা দেখেছেন যে তাদের বাবার নাম দিয়ে অভিমান দিয়ে ডিটেলস প্রকাশ করতে হবে, 2025-এর যে ইন্টারভিউ লিস্ট এবং 2016 টেন্টেড লিস্ট, এটা বিচারপতি সব মিলিয়ে দেখতে বলেন বা মিলাবেন এবং সুপ্রিম কোর্টের রায়কে কমপ্লাই করতে বলেন এবং তাদেরকে বাদ দিতে হবে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হ্যাঁ আমরা তাদেরকে তো অবশ্যই বাদ দিতে বলবো এবং লিস্ট প্রকাশ করতে হবে ডিটেলস। আবার শেষেও আপনারা দেখেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে কবের মধ্যে করবো, তো জজ বলেন খুব তাড়াতাড়ি লিস্ট প্রকাশ করতে হবে। এবং তারপরে আপনারা শেষে দেখেছেন যে 28 তারিখ হবে না 27 তারিখ হবে মামলাটি, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, ওনার সময় নেই। তখন 27-এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো সমস্যা নেই, 27 তারিখ এই মাসের 27 পুরো এসএসসি মামলাগুলো, তো 28 তারিখে শুনবেন, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই দিন অ্যাপিয়ার করবেন না, কিন্তু পরবর্তীতে ওরা আর্গুমেন্ট করবেন। ওই দিন 28 তারিখে কিন্তু সমস্ত মামলা কিন্তু মিটবে না। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন যে এরা তো অভিযোগ করছে, এরা যদি বারবার এরকমভাবে অভিযোগ করে তাহলে কি করে হবে, কারণ এসএসসি তো খুব বাজে অবস্থা, ওখানে বসলেই বোঝা যাবে। এই হচ্ছে আজকের অবস্থা, মানে ক্যান্ডিডেটের ডিটেলস প্রকাশিত হতে চলেছে। এটা হচ্ছে আজকে বিস্তারিত আপডেট। ধন্যবাদ।